বলা হয় ত্বক মানবদেহের সবচাইতে বড় অঙ্গ। দর্শক মণ্ডলী, এই ত্বক আমরা জানি যে ত্বকের সৌন্দর্যের জন্য বা ফেয়ারনেস যে আমাদের সুন্দরের কথা বলে, ত্বক যে আমাদের সুন্দরের কথা বলে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সবসময় চিন্তিত থাকি। আমরা সবাই চাই সুন্দর হতে। আমরা সৌন্দর্য আমাদের প্রকৃতিগতভাবে আমরা যেই সৌন্দর্য নিয়ে আসি, মানুষের নানা কারণে মনে হয় যে সেই সৌন্দর্য যথেষ্ট নয়। তারই বারবারন্ত কারণে আমরা অনেক সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি, যেটি অনেক সময় বিজ্ঞানকে ছাপিয়ে মানুষের ক্ষতির কারণ হয়ে যায়। দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান হেলথ ফর পিপলে। আজকে আমরা আলোচনা করব ত্বকের সৌন্দর্য বৃদ্ধি এবং তার ঘরোয়া বা বিভিন্ন চিকিৎসা নিয়ে, মূলত অ্যাস্থেটিক চিকিৎসার বিষয়ে আমরা আজকে কথা বলবো। পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ডাক্তার শাহেদ ইমরান। আমার সাথে দেশের খ্যাতনামা একজন চিকিৎসক উপস্থিত আছেন, তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিব। আর দর্শক, তার আগে বলে নিই যে আমাদের অনুষ্ঠানে সরাসরি আপনারা যুক্ত হতে পারবেন। যুক্ত হবার জন্য এটিএন বাংলার স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যুক্ত হতে পারবেন। আমরা আজকে কথা বলবো ত্বকের সৌন্দর্যের বৃদ্ধিতে অ্যাস্থেটিক চিকিৎসা, সেই চিকিৎসার ভূমিকাটি কি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান শাহিন, স্কিন এবং চর্ম এবং যৌন বিভাগের বিভাগীয় প্রধান, সিটি মেডিকেল কলেজ গাজীপুর। স্যারকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আছি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজকে খুবই স্পর্শকাতর বলতে পারি, এবং আমরা স্পর্শকাতর একটা অঙ্গ নিয়েই কথা বলবো। আমি প্রথমে বলছিলাম যে ত্বক বা চর্ম অথবা স্কিন দেহের সবচাইতে বড় অঙ্গ বলা হয়, খুবই অনুভূতি প্রবণ এই জায়গাটি। আমরা একটু জানতে চাইবো প্রথমে যে আমরা আজকে যেমন বলছি যে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে আমরা আজকে আলোচনা করব, কারণ এই মুহূর্তে এটি একটা ক্রেজ বলা যায়। মানুষের মাঝখানে অনেক সময় মনে হয়েছে যে আমরা নানাবিধ চিকিৎসা গ্রহণ করি ঘরোয়া পদ্ধতিতে, বিজ্ঞান অবৈজ্ঞানিক নানাবিধ উপায়ে আমরা চেষ্টা করি সুন্দর হতে। আসলে সৌন্দর্যের সংজ্ঞা যদি আমি জানতে চাই প্রথমে, আমরা আসলে সুন্দর কাদের বলবো? ধন্যবাদ ডক্টর শাহেদ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আসলে সৌন্দর্য, বিশেষ করে আমরা যদি ত্বকের সৌন্দর্যের কথা বলি, সবার আগে বলতে হবে ত্বকের সুস্থতা। জি, একটি সুস্থ ত্বক সুন্দর ত্বক, রাইট। সেটা যে কালারই হোক। আমরা জানি আমাদের ত্বকের সাইন্টিফিক্যালি আমরা 6টা ভাগে কালার আমরা বিভক্ত করি। স্কিন টাইপ, 1 থেকে 6 পর্যন্ত। স্কিন টাইপ 1, 2, 3, এই টাইপগুলি হলো হোয়াইট স্কিন। বিশেষ করে আমরা জানি যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছেন তাদের স্কিন ফর্সা থাকে। আর আমাদের এই উপমহাদেশের স্কিন টাইপটা হলো টাইপ 4 এবং 5 কমনলি। আর যারা আফ্রিকায় থাকে কালো স্কিন, তাদের স্কিন টাইপটা হলো ইউজুয়ালি 6। তো সুতরাং এই যে ন্যাচারাল স্কিন কালার, এই ন্যাচারাল স্কিন কালারটা যদি আমরা মেনটেন করতে পারি, এটাই সৌন্দর্য। আমরা অনেক সময় খেয়াল করলে দেখব একটা মেয়ের স্কিন কালার ব্ল্যাক, কিন্তু তাকে অনেক সুন্দর লাগছে। সুতরাং সৌন্দর্যটা বেসিক্যালি ডিপেন্ড করবে হেলদি স্কিনের উপর। সবার আগে আমাদেরকে নজর দিতে হবে স্কিনকে কিভাবে হেলদি রাখা যায় সেটার দিকে। সুতরাং হেলদি স্কিনই হলো সুন্দর স্কিন। সুন্দর স্কিন, খুব চমৎকার বলেছেন স্যার, যে আমরা আসলে হেলদি স্কিনটাই আসলে সৌন্দর্যের মূল রূপকথা। আমরা স্যার এবার একটু জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা দেখেছি বিভিন্ন চটকদার বিজ্ঞাপন, বিভিন্ন মাধ্যমে আমরা বলছি যে ঘরোয়া পদ্ধতিতে, আমাদের সোশ্যাল মিডিয়ার যেহেতু অ্যাক্সেসিবিলিটি সবাই পায়, আমরা নানাবিধ উপায় বলি, এবং সেক্ষেত্রে অনেকেই ব্যবহার করে ক্ষতির কারণ হয়ে গেছে। আমরা একটু জানতে চাই আসলে এই যে বলছেন যে সুন্দর হেলদি স্কিন আছে কিনা সেটি অনেকেই বুঝতে না পেরে অনেক সময় যেটি বলা হচ্ছে ডার্ক, অনেকে মনে করছে যে আমার ফর্সা হতে হবে। এটাই ফর্সা হতে গেলে কি করতে হবে, বা আসলে এটি কি তার সঠিক ইচ্ছা কিনা? বেসিক্যালি পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন এই সৌন্দর্য রিলেটেড প্রবলেমগুলি নিয়ে, যেটা ট্রুলি প্রবলেম, যেমন মুখের মধ্যে কারো যদি মেস্তা হয়, কারো যদি তিলাই যেটাকে বলি ফ্রিকলস মেডিকেলের ভাষায় বলি, কারোর জন্মগতভাবে কালো দাগ হয় যেটাকে আমরা নিভাস বলি, এই ধরনের কারোর সানবার্ন হয়, কারোর মুখের মধ্যে কিন্তু তিল থাকে, কালো কালো তিল থাকে, যেটা জন্মগতভাবে হয়তো সে নিয়ে আসছে। এই ধরনের প্রবলেমগুলি যখন নিয়ে আসে, এগুলিকে আমরা মেডিকেল প্রবলেম বলি, এবং এগুলি রিয়েলি খুব ইম্পর্টেন্ট প্রবলেম। পেশেন্টের
আউটলুক যেটাকে আমরা বলি, অ্যাস্থেটিক ভিউ যেটা বলি, সেটার জন্য। কারণ একটা সুন্দর মেয়ের মুখে যদি মেস্তা হয় তাহলে ডেফিনেটলি তার ভালো লাগবে না। আবার অনেকেই আছেন যে ছোটকাল থেকে তার তিলটা ছিল, একটা পর্যায়ে এসে 20-25 বছরে এসে তার কাছে মনে হচ্ছে তিলটা তার কাছে আসলে ভালো লাগছে না, সেই তিলটা রিমুভ করবে। হ্যাঁ, আবার অনেকের যে তিলাই যেটাকে বলি ফ্রিকল, সেটা অনেক সময় বংশগতভাবে দেখা যায় মা খালাদের ছিল, মেয়েরও হয়েছে। তাই স্বাভাবিকভাবে তার যে মুখের সৌন্দর্য, ন্যাচারাল যে বিউটিটা, সেটা কিছুটা হলেও তা আসলে এটা ডিসরাপ্ট হয়। এই ধরনের পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, আমরা প্রথমেই পেশেন্টদেরকে আসলে ফোকাস করার চেষ্টা করি যে প্রবলেমটা কেন হয়েছে এবং এটা কি কি সলিউশন আসলে আমাদের কাছে আছে, এবং অ্যাকর্ডিংলি আমরা তাকে অ্যাডভাইস করি, গাইডলাইন করি। যেমন মেস্তার ক্ষেত্রে আমরা বলতে পারি, আমাদের অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি, মেডিকেল যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলি আছে, যেমন কেমিক্যাল পিলিং, লেজার, হ্যাঁ, পিআরপি থেরাপি, এই ধরনের অনেক অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আছে। সেই চিকিৎসাগুলি রোগী ভেদে আমাদেরকে নির্ণয় করতে হয়। আমরা একই চিকিৎসা কিন্তু সবাইকে দিতে পারবো না। আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে রোগীদেরকে আমরা কোনো চিকিৎসা না দিয়ে ডিনাই করি। এই যে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের জন্য সবচেয়ে জরুরি হলো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। অর্থাৎ চিকিৎসা শুরু করার আগে অ্যাস্থেটিক রিলেটেড চিকিৎসা, সেটা লেজার হোক, সেটা কেমিক্যাল পিলিং হোক, সেটা পিআরপি হোক, হ্যাঁ, আধুনিক সেটা বটক্স হোক, হ্যাঁ, ফিল, এগুলি তো সব আধুনিক অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। এই ধরনের চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে যদি উনি সঠিক চিকিৎসাটা গ্রহণ করেন, তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা বর্তমান সমাজে আমরা যেটা দেখি, আমাদের সোশ্যাল মিডিয়া এত স্ট্রং হয়ে গিয়েছে, এখানে এত বেশি অ্যাড আসে, সেই জায়গা থেকে আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়া এই চিকিৎসাগুলি নেওয়ার চেষ্টা করি, এবং আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই, মোর দেন 90% কেসে। সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আসলে মূল মেসেজটা এটাই যাওয়া উচিত, কোনোভাবেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যাস্থেটিক চিকিৎসা গ্রহণ করা উচিত হবে না। একেবারেই সঠিক বিষয় বলেছেন স্যার। অ্যাস্থেটিক যে শব্দটি বারবার আপনি বলছেন, বা আমরা আজকের আলোচনার মূল প্রসঙ্গ হিসেবে আমরা মনে করছি, অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক চিকিৎসা, এটি কি স্কিনের চিকিৎসার ক্ষেত্রে একটা বিশেষায়িত চিকিৎসা কিনা, বা এই চিকিৎসাটা দেবার ক্ষেত্রেও কি বিশেষ কোনো লেখাপড়ার দরকার আছে কিনা, বা সার্টিফিকেশনের প্রয়োজন আছে কিনা? এই অ্যাস্থেটিক চিকিৎসাটি মূলত কি ধরনের চিকিৎসা? নিঃসন্দেহে অ্যাস্থেটিক ডার্মাটোলজি, আপনি জানেন ডার্মাটোলজি হলো আমরা যে স্কিনের যে চিকিৎসা করে, যেই বিভাগে স্কিন নিয়ে গবেষণা করা হয়, পড়াশোনা করা, যেমন আমরা হার্ট নিয়ে যেই বিষয়টা গবেষণা করে সেটাকে আমরা কার্ডিওলজি বলি, তাই না? তারপরে আমরা চোখ নিয়ে যারা চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসক হন তাদেরকে অপথ্যালমোলজিস্ট বলি। ঠিক একইভাবে স্কিন নিয়ে যারা এই চিকিৎসাবিদ্যায় বিশেষজ্ঞ হন তাদেরকে আমরা ডার্মাটোলজিস্ট বলি। এই ডার্মাটোলজিস্টরা যে সাবজেক্ট নিয়ে ডিল করে, এটা হলো ডার্মাটোলজি, এবং এটার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো গিয়ে এই অ্যাস্থেটিক ডার্মাটোলজি। অর্থাৎ এইখানের চিকিৎসাটা মূলত স্কিনের সৌন্দর্য বৃদ্ধি নিয়ে। সেই সৌন্দর্যটা কি? একটা হতে পারে মুখে যদি তার বলি রেখা হয়, আমরা জানি বয়সের সাথে সাথে এই জিনিসটা হয়, হ্যাঁ, যেটাকে আমরা রিঙ্কেল বলি মেডিকেলের ভাষায়। আবার অনেকে চায় তার ঠোঁট মোটা হয়ে গেছে, সেটাকে একটু স্বাভাবিক করার জন্য। আবার বিভিন্ন কারণে ক্লেফট লিফট হয়, ক্লেফট প্যালেট হয়, মানে মুখের যে সৌন্দর্য সেটা বিঘ্ন ঘটায়। এই জায়গাটায় ডেভেলপ করার জন্য যে আধুনিক চিকিৎসা, সেই চিকিৎসার যে এরিয়াটা, সেই এরিয়াটাই বেসিক্যালি অ্যাস্থেটিক ডার্মাটোলজি। এবং এই অ্যাস্থেটিক ডার্মাটোলজি প্রপারলি ডিল করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলেন একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট, অর্থাৎ স্কিন স্পেশালিস্ট। কোনোভাবেই এই স্কিন স্পেশালিস্টের বাইরে অ্যাস্থেটিক চিকিৎসা নেওয়া উচিত না। নিতে পারেন, কিন্তু সেটাতে ঝুঁকি থেকে যাবে। সেক্ষেত্রে ঝুঁকি থেকে যাবে, একেবারে সঠিক বলছিলেন। যে স্যার, আমরা তো এই অ্যাস্থেটিক চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে প্রচুর সেন্টার দেখছি এবং বিজ্ঞাপন দেখছি। আপনি যেটি বলছেন যে বিশেষ একটি লেখাপড়া রয়েছে, পড়াশোনা, আপনি অনেকগুলো ভাগ বললেন, কার্ডিওলজিস্ট, অপথ্যালমোলজিস্ট। এই অ্যাস্থেটিক চিকিৎসার জন্য আলাদা চিকিৎসা বা স্পেশালাইজড সেন্টারই হওয়া প্রয়োজন, কিন্তু আমরা যে কেউই এটা শুরু করতে পারছি, এই সেন্টার বা সেই সার্ভিসটি আমরা দেওয়া শুরু করতে পারছি। এক্ষেত্রে কি কোনো নীতিমালা আছে? দুর্ভাগ্যজনক হলে সত্য, কোনো নীতিমালা এখনো আমাদের দেশে নেই, এবং এটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং। এবং আমাদের দেশের সাধারণ মানুষরা কিন্তু খুব বিপদে আছেন। হ্যাঁ, কারণ হলো আসলে ওরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে তারা কিন্তু বিভ্রান্ত হন। সুতরাং কমন যে মেসেজটা দেওয়ার, সবসময় যেটা আমি বলার চেষ্টা করি, যে আপনার ত্বকজনিত, যেহেতু অ্যাস্থেটিক বিষয়টার সাথে স্কিন সরাসরি রিলেটেড, সুতরাং স্কিনের যে কোনো প্রবলেমের জন্য অবশ্যই সবার আগে চিকিৎসা শুরু করার, সেটা লেজার হোক, সেটা বটক্স হোক, হোয়াট এভার মে বি দ্য ট্রিটমেন্ট,
সবার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আপনি পরামর্শ করবেন যে আপনার কি প্রবলেম। আপনার হয়তো রিঙ্কেল হয়েছে, আপনার হয়তো মুখে একটা দাগ আছে, হ্যাঁ, বা মুখে আপনার অবাঞ্ছিত লোমও আছে। যেই প্রবলেমই হোক, আপনি সবার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। উনি আপনাকে আপনার হিস্ট্রি নেবেন, আপনাকে ভালো করে পরীক্ষা করবেন, প্রয়োজনে কিছু টেস্ট করে আপনাকে নিশ্চিত করবেন যে আপনার এই রোগের জন্য এই প্রবলেমটা হয়েছে, এবং তখন আপনাকে বলে দিবেন যে এই চিকিৎসা। যেমন মুখ অনেক সময় আমাদের কিন্তু কালো হয়ে যায় থাইরয়েডের সমস্যার জন্য। আপনি জানেন থাইরয়েড একটা কমন প্রবলেম। এখন থাইরয়েডের প্রবলেমের জন্য যদি মুখ কালো হয় আর সেখানে যদি আমি লেজার করি, এটা তো একটা ডিজাস্টার। তাহলে তাকে কি করতে হবে? সবার আগে থাইরয়েডের চিকিৎসা করতে হবে। তো চিকিৎসা আমি করবো কিভাবে? সবার আগে তো ডায়াগনোসিস করতে হবে, এবং এটা একমাত্র একজন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে ডার্মাটোলজিস্টের পক্ষেই সম্ভব। সুতরাং ডায়াগনোসিস, সঠিক ডায়াগনোসিস না করে কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করা হবে খুবই বিপজ্জনক। আজকের এই অনুষ্ঠান থেকে এই মেসেজটাই আসলে আমি সবাইকে দিতে চাই। সবার আগে রোগটি নির্ণয় করুন, তারপরে আপনি অ্যাস্থেটিক যে চিকিৎসাগুলি আছে, সেটা লেজার হতে পারে, কেমিক্যাল পিলিং হতে পারে, বটক্স হতে পারে, তখন আপনি চিকিৎসা নেন এবং আপনি উপকৃত হবেন। জি স্যার, খুবই চমৎকার এবং খুব সময় উপযোগী একটি কথা আমরা বলছি, এবং যে উপকার হবে যে কথাটি বলছিলেন সাধারণ মানুষের, আমরা বিশ্বাস করি যে আমাদের দর্শকদের সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা বুঝতে চেষ্টা করবেন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব স্যার, তারপরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করব। দর্শক, আজকে আমরা সৌন্দর্য নিয়ে কথা বলছি। আপনার সকলেরই কিন্তু ইচ্ছে করে সুন্দর হতে, বা আমরা যে সৌন্দর্য নিয়ে জন্মেছি সেটি যেন স্যার যেটি বলছিলেন যে সুস্থ থাকা, স্কিনের সুস্থতাই সবচেয়ে বড় সৌন্দর্য। দর্শক, এ নিয়ে আর নানা প্রশ্ন আপনাদের থাকতে পারে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতিতে পরেই ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। আজকে আমরা ত্বকের সৌন্দর্যে, অ্যাস্থেটিক চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান শাহিন, দেশের অত্যন্ত জনপ্রিয় এবং খ্যাতনামা একজন চিকিৎসক আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। বিশেষ করে আজকে আমরা স্কিনের বা ত্বকের সমস্যা নিয়ে আমরা কথা বলছি। আপনাদের এটিএন বাংলা স্ক্রলের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন। স্যার, আমরা বিরতির পূর্বে যে কথাগুলো বলছিলাম, যে স্কিন সেন্টারগুলোর কথা বলছিলাম, আমরা চিকিৎসার বিষয়গুলোর কথা বলছিলাম, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা লেজার ট্রিটমেন্টের বিষয়ে কিন্তু আমরা খুবই আগ্রহী। আমরা মনে করি যে একেবারে কোনো ব্যথা ছাড়া নির্বিঘ্নে চিকিৎসাটি নেওয়া যায়। আসলে কি লেজার চিকিৎসা সর্বত্রই সঠিকভাবে দেওয়ার যে প্রয়োগের যে বিধিগুলো রয়েছে, সেটি কি সঠিকভাবে আমরা নিতে পারি কিনা, বা এগুলো দেওয়ারের প্রপার যে সেন্টার সেগুলো কোনগুলো, অথবা চিকিৎসার ক্ষেত্রে লেজারের ভূমিকাটা কি? ধন্যবাদ ডক্টর শাহেদ। প্রথমত হলো অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে লেজার ট্রিটমেন্টের গুরুত্ব অপরিসীম। আমাদের দেশে দুর্ভাগ্য হলো শুরুর দিকে মানুষের মধ্যে একটা ধারণা জন্মিয়েছিল যে একটা মানুষ যত কালো হোক সে লেজার করে একদম সুন্দর হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে, মুখে যত বড় ধরনের প্রবলেম হোক লেজারই তার সকল সমস্যার সমাধান করবে। এটা অত্যন্ত ভ্রান্ত একটি ধারণা। জি, কোনোভাবে এই ধারণাটা সঠিক নয়। লেজার একটি চিকিৎসা মাত্র, এবং এই চিকিৎসাটা যদি আমরা সঠিক জায়গায় প্রয়োগ করি তাহলে এটা অসাধারণ একটি চিকিৎসা। কিন্তু এই চিকিৎসাটা যদি আমরা সঠিক জায়গায় প্রয়োগ না করি তাহলে এটা আমাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে যাবে। যেমন আমরা জানি যে অল্প বয়স্ক তরুণী, হ্যাঁ, বিশেষ করে 15-20 বছর, হ্যাঁ, টিনেজের যে তরুণীরা, অনেক রোগী আমরা পাই যাদের মুখে অবাঞ্ছিত লোম থাকে। একটা মেয়ের তো আসলে মুখে লোম হওয়ার কথা না, তো এইটাকে আমরা মেডিকেলের ভাষায় হার্সুরিজম বলি। এই ধরনের প্রবলেম নিয়ে যখন রোগীরা আসে, এই রোগীদেরকে কিন্তু আমরা ইভ্যালুয়েশন করি তার হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, সব ইভ্যালুয়েশন। রোগী কিন্তু এসেছে মুখে অবাঞ্ছিত লোম দেখতে খারাপ লাগছে, তার এটা সরাতে হবে, দিস ইজ অ্যাস্থেটিক প্রবলেম। কিন্তু এই প্রবলেমের পিছনে যে হরমোনাল সমস্যাটা আছে, সেই প্রবলেমটা যদি আমি ফোকাস না করি তাহলে কিন্তু আমি শুধু উপর দিয়ে লেজার করে দিলে কিন্তু রোগীর আসলে কোনো উপকার হবে না। তো সেই জন্য লেজার অবশ্যই আমরা করব, কিন্তু তার পাশাপাশি তার এই অবাঞ্ছিত লোমের যে কারণ, হরমোনাল প্রবলেম, সেটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা এই ধরনের রোগীদের এন্ডোক্রাইনোলজিস্টের সাহায্য নেওয়ার জন্য আমরা বলে থাকি পাশাপাশি দুটো চিকিৎসাই চলতে পারে। অর্থাৎ যে পিসিও বা এই ধরনের পিসিওডি নরমালি আমরা যেটা বলি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তো যেটা বলছিলাম, ঠিক এই লেজার যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করি, রোগী 1 বছরের মধ্যে একটা ভালো
পর্যায়ে চলে যাবে। কিন্তু আমরা যদি শুধু লেজার করি, 1 বছর পরে দেখা যাবে আসলে পেশেন্ট খুব বেশি ভালো বেনিফিট পাচ্ছে না। তো সেজন্য আমি বললাম লেজার নিঃসন্দেহে ভালো একটি চিকিৎসা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই লেজারের সঠিক প্রয়োগ আসলে অনেক জায়গায় হচ্ছে না। তো সেই জন্য আমাদের রোগীদের কিন্তু অ্যাওয়ার হওয়া উচিত, পেশেন্টদের অ্যাওয়ার হচ্ছে। আমি আবারও ওই আগের কথাটাই বলবো, যে কোনো ধরনের প্রবলেমে আপনার যদি মনে হয় আপনি লেজার করবেন, আপনি একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন এবং উনি আপনাকে বলে দিবে আপনার জন্য লেজারটার আসলে প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে উনি আপনাকে বলবেন। লেজার কিন্তু বাংলাদেশে 3টি লেজার সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কার্যকর। তার মধ্যে একটি হলো মুখের কালো দাগ, যেটাকে আমরা পিগমেন্টেশন বলি, হাইপার পিগমেন্টেশন। সেটা দূর করার জন্য এনডিএক বলে একটা লেজার আছে, সেটা আমরা ব্যবহার করি। অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা ডায়োড লেজারটা আমরা ব্যবহার করি। আর হলো মুখের যে ব্রণের গর্ত, সেই গর্তকে উন্নতি করার জন্য, ইমপ্রুভ করার জন্য, মানে একনি স্কার ইমপ্রুভ করার জন্য আমরা CO2 লেজার ইউজ করি। সাধারণত এই 3 ধরনের লেজারই আমাদের দেশে ইউজ করা হয় এবং এই 3 ধরনের লেজার যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, লেজার ট্রিটমেন্ট ইজ এক্সিলেন্ট। কিন্তু এটা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি, এটা কিন্তু আমাদের বিপদের কারণ হয়ে যেতে পারে। এবং এরকম অনেক অভিযোগও আসে যে আমরা সেই সঠিকভাবে চিকিৎসা পাইনি, অথচ সে ধরনের চিকিৎসা নিতে গিয়েছিলেন। আমরা একটু স্যার জানি যে সেতী রোগ, আপনি অনেকেই এই বিষয়ে কাজ করেছেন, গবেষণা করছেন। আমরা একটু সেতী রোগটি নিয়ে আলোচনা করতে চাই। মানুষ আসলে অনেকেই ভুগছে, এটার স্টিগমাও রয়েছে এবং তারা সমাজে বিভিন্নভাবে নিগৃহীতও বটে। এই রোগটি আসলে সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ শাহেদ। মানে আমার খুব পছন্দের একটি সাবজেক্ট। আমি এই রোগটি নিয়ে আমি দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে কাজ করছি এবং আমার এই অভিজ্ঞতা আমি যেটা দেখেছি, বাংলাদেশে এই সেতী রোগের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এখন পর্যন্ত একটা অবজারভেশন আমরা যেটা দেখেছি, প্রায় 50 লক্ষের দিকেরও বেশি রোগী আছে এবং এই রোগীর সংখ্যা ডে বাই ডে বাড়ছে। তো সেতী রোগীদের ক্ষেত্রে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে যে মেসেজটা দিতে চাই, প্রথমত হলো এটা ভয়ের কোনো রোগ না। আচ্ছা, এই রোগের বর্তমানে আধুনিক এবং উন্নত বিশ্বের যত চিকিৎসা প্রায় সবই এখন আমাদের দেশে আছে। সেখানে মেডিকেল ট্রিটমেন্ট বলি, ফটোথেরাপি বলি, সার্জারি বলি, সব চিকিৎসা আমাদের এখানে আছে। সুতরাং সেতী রোগ যদি কেউ সন্দেহ করে, অর্থাৎ সেতী রোগটা কি, আমাদের স্কিনের কোনো অংশ সাদা হয়ে যাবে, হ্যাঁ, তো ত্বকের মধ্যে যদি সাদা হয় সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় কনসার্নের বিষয়। অনেকে ছোঁয়াচে রোগ বলে মনে করে। সুতরাং এই ধরনের সন্দেহ যদি কারোর হয়, তার উচিত হবে, অনেকে কি করেন, সরাসরি ডাক্তারের কাছে আসেন না, ওনারা কবিরাজি, বনাজি বা অন্যান্য যেগুলি আনসাইন্টিফিক ওই কাজগুলি করতে গিয়ে তখন দেখা যায় রোগটার কমপ্লিকেশন হয়ে যায়। সেজন্য কারোর যদি মনে হয় যে সেতী রোগ হয়েছে, সন্দেহ হয়, সাথে সাথে তার প্রাথমিক পর্যায়ে উচিত হবে একজন বিশেষজ্ঞ স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া এবং সেখানে রোগটি সঠিকভাবে ডায়াগনোসিস হবে। কারণ সাদা হলেই সবসময় কিন্তু সেতী হয় না। আমরা জানি মুখে অ্যালার্জি জনিত একটা রোগ, এটাকে বলি অ্যালবা। হ্যাঁ, পিটারেসিস অ্যালবা, বাচ্চাদের এটা হয়। অনেক সময় মায়েরা দেখে কিন্তু ভয় পায় সেতী, আসলে এটা কিন্তু সেতী না, এটা এক ধরনের অ্যালার্জি এবং চিকিৎসা করলে ভালো হয়ে যায়। তারপরে আপনি জানেন যে ছত্রাকজনিত একটি ইনফেকশন, যেটাকে আমরা বলি ছুলি, আমাদের মেডিকেলের ভাষায় আমরা ভার্সিকুলার বলি, এটাও কিন্তু অনেক সময় মুখের মধ্যে সাদা দাগের মতো হয়, কিন্তু এটা তো সেতী না। তো সুতরাং এই জিনিসগুলি আসলে কোনটা সেতী কোনটা সেতী না, এটার জন্য কিছু পরীক্ষা আছে। এর মধ্যে সবচেয়ে কার্যকর পরীক্ষাটা হলো উডস লাইট টেস্ট। এই টেস্ট করলে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই এটা সেতী কিনা, এবং তখন ডাক্তার কিন্তু আপনাকে বলে দিবে যে আসলে সঠিক চিকিৎসাটা কি। সাধারণত সেতী রোগীদের আমরা খাওয়ার ওষুধ, লাগানোর ওষুধ এবং ফটোথেরাপির মাধ্যমে চিকিৎসা শুরু করি। কিছু কিছু সেতী আছে যে রোগগুলি এই চিকিৎসার মাধ্যমে ভালো হয় না, অর্থাৎ ফটোথেরাপিতেও ভালো হয় না, খাওয়ার ওষুধেও ভালো হয় না, লাগানোর ওষুধেও ভালো হয় না। তখন তাদের জন্য আমরা সার্জারির ব্যবস্থা করি এবং এই সার্জারির জন্য একটা শর্ত লাগে, সেটা হলো কমপক্ষে 1 বছর এই রোগটা স্টপ থাকতে হয়। এটাকে আমরা বলি স্টেবল ভিটিলিগো। এবং সার্জারি বাংলাদেশে সবচেয়ে আধুনিক যে সার্জারি, নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সফার, এটা এখন কিন্তু খুব সাকসেসফুলি আমরা করছি এবং সার্জারির রেজাল্ট খুবই ভালো। সুতরাং সেতী রোগ নিয়ে কোনোভাবেই আমাদের রোগীদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই আধুনিক উন্নত চিকিৎসার মাধ্যমে
আর্লি স্টেজে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, এটা কিন্তু শতভাগ আমরা ভালো করতে পারি, বিশেষ করে সেগমেন্টাল ভিটিলিগো যদি হয়। সেগমেন্টাল ভিটিলিগো, চমৎকার বলছেন। এখানে কি অ্যাস্থেটিক, আমরা যে আজকের প্রসঙ্গ যেমন অ্যাস্থেটিক চিকিৎসার কি কোনো ভূমিকা রয়েছে কিনা? অ্যাস্থেটিক বলতে বেসিক্যালি বলা হয় সেতি রোগকে অ্যাস্থেটিক ডিজিজ, কিন্তু আসলে আমি এটাকে অ্যাস্থেটিক ডিজিজ বলি না, এটা একটা ইমার্জেন্সি প্রবলেম। আচ্ছা, এটা একটা পিগমেন্টারি প্রবলেম, বিশেষ করে ফেসে যদি হয়। জি, আপনি জানেন আমাদের দেশে একটা 14-15 বা 20 বছর, 18-20 বছর মানে বিয়ের বয়সের একটা মেয়ের যদি এরকম হয়, আমাদের যে সোশ্যাল যে স্ট্রাকচার, এটা কিন্তু তার জন্য এবং তার ফ্যামিলির জন্য খুবই কষ্টকর। জি, সুতরাং অবশ্যই তার এই চিকিৎসার দরকার, বিশেষ করে ফেসে যদি হয়। ডেফিনেটলি এটার অ্যাস্থেটিক ভ্যালু আছে এবং এটার মেডিকেল ভ্যালু আছে, দুইটা পারপাসে আমাকে অবশ্যই তার চিকিৎসা করতে হবে এবং যত আর্লি চিকিৎসা সম্ভব, এবং অবশ্যই সঠিক চিকিৎসা, এটার উপরে আমি গুরুত্ব দিতে চাই। আর আরেকটা কথা আপনি মাঝখানে বলেছিলেন যে আমাদের যে মিসকনসেপশনগুলি, যেমন এটা ছোঁয়াচে, মোটেও সেটি ছোঁয়াচে না। সেটি থেকে ক্যান্সার হওয়া সাধারণত দেখা গেছে সেতি রোগীদের ক্যান্সার অন্য রোগীর চেয়ে কম হয়। আচ্ছা, সুতরাং এই যে ভুল ধারণাগুলি, এই ধারণাগুলি থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেতি রোগীর সাথে আমরা একসাথে থাকলে, একসাথে খেলে, একসাথে চললে তার পাশের লোকের বা রোগীর কিন্তু কোনো প্রবলেম হয় না। সুতরাং এই ভুল ধারণাগুলি থেকে আমাদের বেরিয়ে এসে সেতি রোগীদেরকে সঠিক গাইডলাইন দেওয়াটা উচিত হবে, এবং সামাজিকভাবে তাদেরকে আমাদের আপন করে নেওয়া উচিত হবে, মেন্টালি তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত হবে, এমন কোনো কথা বলা উচিত হবে না যাতে তারা মানসিকভাবে কষ্ট পায়। জি, খুবই চমৎকার বলছেন স্যার। আমাদের দর্শকদের মধ্যে এই ধারণাটি নিশ্চয়ই তৈরি হতে হবে, এবং যে স্টিগমা, যে সামাজিক যে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি হয়, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্যার, আপনি অরোরা বলে একটি প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে গবেষণাও খুব চলে, এবং অনেক গরিব মানুষেরও চিকিৎসা হয় বলে আমরা শুনেছি। আমরা একটু, যেহেতু আপনাকে পেয়েছি আজকে, আমরা একটু এই লোভ সংবরণ করা আমার জন্য খুব কঠিন, কেননা আমরা বলছি যে চুল পড়ার সমস্যা নেই, সাধারণ মানুষ সবাই ভুগে থাকেন। চুল পড়ার, বিশেষ করে সাবকন্টিনেন্টে এই বিষয়ে মানুষের একটু বাড়তি চিন্তা থাকে। চুলের সৌন্দর্য না থাকলে অনেক সময় মানুষ সেই সৌন্দর্যের যে গল্পটি আমরা বলছিলাম আজকে, সেই নিজেকে অসুন্দর মনে করছে। চুল পড়ে যাওয়া, এবং চুল পড়ে যাওয়ার পরে অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে আমরা যে পিআরপি থেরাপি এবং নানা চিকিৎসা আমরা দিয়ে থাকি, অথবা একটা ডার্মাটো সার্জারি করা হয়, এইগুলো নিয়ে একটু আমরা জানতে চাই। ধন্যবাদ। শায়দ আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এবং এটা আমার খুব পছন্দের টপিক। এই চুল নিয়ে আমি গত প্রায় 1 যুগ ধরে কাজ করছি। চুল ছাড়া আসলে সৌন্দর্য একদমই কল্পনাই করা যায় না। তো সুতরাং আমাদের কাছে এই চুলের সমস্যা নিয়ে যখন রোগীরা আসে, বিশেষ করে ইয়াং ছেলে এবং মেয়েরা, আমি খুব সংক্ষেপে একটা আমার হিস্ট্রি বলবো। একটা পেশেন্ট, 27-28 বছর বয়স, তার মাথায় চুল নাই, তার বাবাকে নিয়ে সে মেয়ে দেখতে গেছে, বিয়ে করবে, ছেলে এস্টাবলিশড হয়েছে। তো মেয়ের বাবা ছেলে খুঁজতেছে, বাবার মাথায় চুল নেই, ছেলের মাথায় চুল নেই। পরে সরাসরি তাকে ডিনাই করলো যে ছেলের মাথায় চুল নেই, আমি তো আমার মেয়েকে এখানে দিব না। ওই ছেলে কিভাবে আমার অ্যাড্রেস পেয়েছে, আমার কাছে আসছে, ঢুকে তার প্রথম কথা, স্যার আমার চুলের ব্যবস্থা করেন, আদার উইল আই উইল গো ফর সুইসাইড। আচ্ছা, এই কথাটা বলার অর্থ হলো চুল ওই বয়সে একটা মানুষের জন্য কতটা ইমোশনালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই মেসেজটা দেওয়ার জন্য আমি গল্পটা বললাম। সুতরাং চুলের সমস্যা, সবচেয়ে কমন যে সমস্যা আমাদের দেশে, সেটা হলো বংশগত সমস্যা। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। দ্বিতীয় যে সমস্যাটি, সেটাকে আমরা বলি টেলোজেন ইফ্লাবিয়াম। আর তৃতীয় যে সমস্যা, সেটাকে বলি অ্যালোপেশিয়া এরিয়াটা, অর্থাৎ ওই বাচ্চাদের যে হঠাৎ করে চুল পড়ে যায়, যেটাকে বলে টাকে খেয়ে ফেলে। আর টেলোজেন ইফ্লাবিয়াম যেটা আমরা বলছি, এটা আমরা অনেক রোগী পাই, বিশেষ করে মেয়েরা। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে যদি শেষ বলেন। তো সামগ্রিকভাবে আমরা যেটা বলতে চাচ্ছি, এই চুলের সমস্যার জন্য কোনোভাবেই একজন বিশেষজ্ঞ স্কিন স্পেশালিস্টের পরামর্শ ছাড়া, রোগ নির্ণয় ছাড়া কোনোভাবে আমাদের কোনো অ্যাস্থেটিক চিকিৎসায় যাওয়া উচিত হবে না। যেই রোগ, সেই রোগ অনুপাতে আমাদেরকে চিকিৎসাটা করতে হবে। যার পিআরপির প্রয়োজন হবে তাকে পিআরপি দিতে হবে, তার প্রয়োজন না হলে তাকে পিআরপি দেওয়াটা অবান্তর হবে। এটাই হলো আমার মূল মেসেজ। যে কোনো সমস্যায় আমরা রোগটা সঠিকভাবে আগে নির্ণয় করব, সঠিক চিকিৎসাটা আমরা দেওয়ার চেষ্টা নিশ্চিত করব। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, এবং আজকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ডক্টর শাহেদ, এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। দর্শক, আজকে আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজি বা অ্যাস্থেটিক চিকিৎসা নিয়ে কথা বলেছি। নিশ্চয়ই আমাদের আজকের আলোচনা আপনাদের কোনো না কোনো কাজে লাগবে এই প্রত্যাশায় আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।